अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक-ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी हतिया एन अनसीन ब्यूटी ऑफ बांग्लादेश। अच्छा, ये एक रिकमेंडेड वीडियो है और बहुत ज़्यादा हमें मेल की गई कि भई इस वीडियो के ऊपर आप लोग ज़रूर रिएक्ट करें, इस जगह को ज़रूर देखें। और हम लोग इस चीज़ को जानते हैं बड़े अच्छी तरह से कि भई किसी न किसी मुल्क के अंदर कुछ न कुछ इस तरह के हिडन जेम्स होते हैं, बिल्कुल। जिनको देखना, जिनको हर मुल्क में होते हैं, बस टाइम लगता है उन चीजों को ढूंढने में। ढूँढना, मतलब हर कोई उस जगह पे नहीं गया होता ना। सो डेफिनिटली आज की वीडियो में भी कुछ हम इसी तरह का देखने जा रहे हैं। बिल्कुल। चलते हैं, वीडियो देखते हैं मिलके, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चले गाइस, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। বাংলাদেশের একেবারে দক্ষিণে একাকী এক দ্বীপপুঞ্জ। অনেকের কাছেই এখনো অদেখা, অজানা, কিন্তু সৌন্দর্যে যে জায়গাটা আমাকে করেছে মুগ্ধ। কোন জায়গার কথা বলছি? এই ব্লগে আমি এক্সপ্লোর করব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাতিয়ার চমৎকার কিছু জায়গা, শুনবো এই ভূমি গড়ে ওঠার অদ্ভুত কিন্তু চমৎকার ইতিহাস, এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ তথ্য, সাথে আমাদের নিঝুম দ্বীপে হরিণ দর্শন এবং ক্যাম্পিং এর অভিজ্ঞতা। চলো ঘুরে আসি এক আনসিন বাংলাদেশ থেকে। चलें जी, आनसीन बांग्लादेश देखते हैं। এখন বাজে সকাল 7:10। আমরা সকাল 6:45-এ প্রায় 13 ঘন্টার লঞ্চ জার্নি শেষ করে ঢাকা থেকে হাতিয়াতে এসে পৌঁছাইছি। অনেক সুন্দর একটা সকাল, মাত্র সূর্য উঠছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, কিছু কুয়াশা ছিল। So, আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। সারাদিন আমরা হাতিয়ার যতগুলো স্পট কভার করা যায় সবগুলো জায়গায় দেখবো, ঘুরে দেখবো, এবং আপনারা কি কি এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে সবকিছু আমি কভার করার চেষ্টা করবো আজকে একটা ভিডিওতে। সো চলুন দেখা যাক। এই পুরো ট্যুরে আমার সঙ্গে থাকবে আমার ছোটবেলার বন্ধু আদেল আর দুই ছোট ভাই ভানু এবং তানজিম, যারা সবাই এই এলাকার স্থানীয়। আর আমরা তিনজন, যাদের মধ্যে আছে মুকুট ভাই, একজন ফটো জার্নালিস্ট, তানভীর আমার সিনেমাটোগ্রাফার এবং টিমমেট, এবং আমি। আমাদের ট্যুরের সম্পূর্ণ প্ল্যান আমার বন্ধুরা মিলে আগেই করে রেখেছিল। সকালে রুমে ব্যাগ রেখে আমরা চা খেতে খেতে সেই প্ল্যানের ব্রিফিং শুনে ফেলি। এরপর শুরু হয় আমাদের যাত্রা। প্রথম দিন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কমলার দিঘি সি বিচ। 3টা বাইক নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, হাতিয়া আসার আগে আমার সবার প্রথম যে কৌতূহলটা জেগেছিল সেটা হলো হাতিয়ার নামটা কোত্থেকে আসলো। চলুন আমি যে গল্পটা শুনেছি সেই ইন্টারেস্টিং গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আজ থেকে 200 বা 300 বছর আগে যখন এই এলাকায় প্রথম জনবসতি গড়ে ওঠা শুরু করে, তখন জানা যায় কিছু ব্রিটিশ প্রথম যখন এই এলাকায় এসেছিলেন, তখন তারা এসে দেখতে পারেন এই এলাকাতে না ছিল কোনো উন্নয়ন, না ছিল কোনো ঘোড়ার গাড়ি, না ছিল কোনো যানবাহন। তারা যখন এই এলাকার মানুষজনকে জিজ্ঞেস করেন যে কিভাবে এখানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যাবে, সেখানকার মানুষজন তাদের উত্তর দেন হাতিয়া। সেই থেকে জানা যায় লোকমুখের গল্প অনুসারে এই অঞ্চলের নাম হয় হাতিয়া। যদিও এখানে মতান্তর আছে, অনেকে বলে থাকেন যখন এই দ্বীপটা প্রথম ফর্ম হয়, ম্যাপ অনুসারে এই দ্বীপটা উপর থেকে দেখতে ছিল একটা হাতির মতো, সেখান থেকে এর নাম হয় হাতিয়া। हाँ, ऊपर से देखें तो এখন আমরা চলে আসছি দানারদোল সি বিচে। এই সি বিচটা অনেকটা আরো অনেক বেশি সবুজ এবং চারপাশ দিয়ে একটা বনের মতো ফিল পাচ্ছি। এখানকার সি বিচটা আরো বেশি সুন্দর হবে বলে মনে হচ্ছে। আর আমরা কিন্তু আমার হাতের বাম পাশে একটা ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছি। আমার ডান পাশে সমুদ্র, বাম পাশে একটা ম্যানগ্রোভ বন। এই জায়গাটা প্রচন্ড ইউনিক লাগতেছে আমার কাছে। এটা মানে পায়ে কাটার মতো লাগতেছে, নরমাল ঘাস লাগতেছে না এটা। হ্যাঁ, এই ঘাসগুলো ধর মূলত হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্ট স্টাবলিশ হওয়ার আগে প্রথমে এই ধরনের কিছু ঘাস আসে আর কি, বা হয়। এরা এসে হচ্ছে জমিটাকে মোটামুটি স্টেবল করে, একটু উর্বরতা বাড়ায়। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ধর 10 বছর, 20 বছর, 40 বছর পরে সুন্দরী বা এ ধরনের যেগুলো পার্মানেন্ট যে স্পিসিস গুলো আছে ওইগুলো হচ্ছে আইসা ফাইনাল মানে ম্যানগ্রোভ ফরেস্টটা তৈরি করে আর কি। এগুলো হচ্ছে নিঝুম দ্বীপে যখন প্রথমে আর্টিফিশিয়ালি হচ্ছে ম্যানগ্রোভ করলো সরকার, ওইগুলোরই বীজ ওই জোয়ারের সাথে ভেসে ভেসে আসছে, তো ওইখান থেকে এই বনগুলো হয়েছে। সত্যি করে বলতেছি, এরকম ইউনিক একটা বীজ আগে আমি কখনো দেখি নাই। সবুজ বনের পাশে সবুজ ঘাসের বীজ, সেখানে চড়ে বেড়াচ্ছে গরু, মহিষ, বক। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। কেউ যদি শুধু হাতিয়া সময় করে আসেন, তাহলে পুরো একটা দিন এখানে ঘুরে ফিরে ক্যাম্প করে কাটিয়ে দেওয়ার মতো জায়গা। বাট আমাদের আরো যাত্রা ছিল, তাই আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। চলুন ছোট করে আপনাদের একটু খাবারের ব্যাপারে আইডিয়া দিই। আমি ইউজুয়ালি যে কোনো ট্যুরে মাছ খেতে পছন্দ করি, বিকজ আই ফিল লাইক ইট গিভস মোর অফ আ লোকাল টেস্ট। লাইক পৃথিবীর সব জায়গায় চিকেন একই রকম, বাট মাছ ইট ফিলস লাইক অনেকটা নির্ভর করে এটার লোকেশনের উপরে। ডাজ ইট মেক সেন্স? আই হোপ সো।
তবে যাই খান, আমি আপনাদের রিকোয়েস্ট করবো হাতিয়া এসে ওদের ফেমাস মহিষের দুধের দইটা খেতে, যেটা সকালে আমি আমার বন্ধুর বাসায় খেয়েছিলাম বিভিন্ন কায়দায়, অ্যান্ড ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। আর আমি এবার সেই লোভটা সামলাতে পারি নাই, অ্যান্ড টেস্ট লেটস জাস্ট সে ক্লিয়ারলি আই লাইক ইট। এখন বাজে বিকাল 4:30টার মতো। আমরা আবারও ফিরে এসেছি আজকে আমরা যেখানে লঞ্চ থেকে নেমেছিলাম, সেই তমিরুদ্দিন, এই ঘাটের নাম জানি কি, তমরুদ্দি ঘাট। তো আমরা পশ্চিম দিক থেকে সানসেট বা সূর্যাস্ত দেখবো বলে এখানে আমরা আবার ফিরে আসছি। সো আমরা এখান থেকে এখন একটা নৌকা নিব, নৌকা নিয়ে ওই পারে গিয়ে আমরা সানসেটটা দেখার চেষ্টা করব। নৌকা থেকে চমৎকার একটা সূর্যাস্ত দেখে সন্ধ্যা পার করে আমরা রাত্রে আবার চলে যাই কমলাদিঘি বিচে বারবিকিউ খেতে। একদম আকাশ ভর্তি তারা, সাথে বনের বাতাস আর পানির গর্জন, আমাদের দিনের সমাপ্তিটা ছিল কমপ্লিটলি পারফেক্ট। আমরা এখন আছি হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার এক রেস্ট হাউসে। এই জায়গাটা আসলে এর নিজে একটা অত্যন্ত সুন্দর দেখার মতো জায়গা। পিছনে হচ্ছে আমাদের রুম। এখানে একটা ছোট ভিলার মধ্যে কিছু ছোট ছোট কটেজ আছে, চারপাশে এরকম আরো অনেকগুলো ভিলা আছে, মাঝখানে একটা পুকুর। এর চারপাশ দিয়ে আসলে পুরো থাকার জায়গার ব্যবস্থাটা, জায়গাটা থাকার জন্য বেশ চমৎকার। আজকে সকালে আমরা বিদায় দিয়ে দিই আমার বন্ধু আদেলকে, যে লিটারেলি গত 10 বছর ধরে আমাকে হাতিয়া টানার চেষ্টা করে ফাইনালি সফল হয়েছে। বাকি জার্নিতে আমাদের সাথে থাকবে দুই ছোট ভাই ভানু আর তানজিম, এবং এটা বলাই বাহুল্য এই তিনজনের হেল্প ছাড়া আমাদের এই ট্রিপটা এক্সিকিউট করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। আশা করি আমার ভিডিওটা আপনাদের সেই জায়গা থেকে কিছুটা হলেও হেল্প করবে। আজকে আমাদের গন্তব্য নিঝুম দ্বীপ, হাতিয়ার সবচেয়ে বা বলা যায় একমাত্র পাবলিকলি ফেমাস ডেস্টিনেশন। সকালে নাস্তা সেরে আমরা রওনা দিয়ে দিই মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে নিঝুম দ্বীপে যাওয়ার বোটে উঠতে হয়। এদিকে এসে হাতিয়ার অ্যাকচুয়াল গ্রামাঞ্চলের মানুষের জীবন কিছুটা চোখে পড়ে, আপনাদেরকেও সেই গল্প না বললেই নয়। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এই সুন্দর প্রকৃতির মাঝেই কিন্তু লুকিয়ে আছে এক সংগ্রামের অতীত। প্রায় 6 লাখ মানুষের এই দ্বীপে প্রতি বছর 500 মানুষ নদী ভাঙনের কাছে নিজেদের বসত বাড়ি হারান। 3000 বছর আগে গড়ে ওঠা এই দ্বীপের আকার এখনো ক্রমশ পরিবর্তনশীল, সাথে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, উন্নয়ন অবহেলা এবং অব্যবস্থাপনায় জর্জরিত এই অঞ্চল, যা এই দ্বীপে কিছুটা লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায়। কিন্তু আশার দিকটা হলো ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের ভাগ্য অনেকটা নিজেদের হাতে তুলে নিয়েছেন এখানকার মানুষ। কিভাবে? শিক্ষার মাধ্যমে। এই যে নদী ভাঙার কারণে মানুষ উদ্বাস্তু হয়ে যাওয়ার কারণে এই দ্বীপের মানুষের মধ্যে সংগ্রাম করার চেতনা জেগেছে। শিক্ষা এমন একটা সম্পদ যা পানিতে, নদীতে, আগুনে বিলুপ্ত হওয়ার নয়। তাই এই দ্বীপের মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ে অধিকতর শিক্ষার সচেতন হয়ে উঠেছে। এটাই হচ্ছে হাতিয়ার মানুষের বৈশিষ্ট্য। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা ওই পারে হচ্ছে নিঝুম দ্বীপ। ওটা নিঝুম দ্বীপ 10 মিনিটের দূরত্ব। এই বোটে খেয়া বোটে করে আমরা যাব। নিঝুম দ্বীপ নেমেই আমরা চলে আসি নামা বাজারে। এখানে আমাদের হোটেল ছিল, এখানে হোটেলের নাম লিখে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি। বাই দ্য ওয়ে, নামা বাজারের সাথে এখানে বেশ কয়েকটা হোটেল আছে, আপনি আপনার পছন্দ মতো অনলাইনে দেখেই চুজ করে নিতে পারবেন। আমরা নিঝুম দ্বীপে এসে আমাদের রেস্ট হাউসে ব্যাগটা রেখে তারপরে লাঞ্চ করে খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ছি। সো এখানে আমরা শুনেছি যে হরিণ দেখা যায়, কিন্তু হরিণ দেখা আসলে সেটা একটু ভাগ্যের বিষয়। আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সেই বুনো হরিণের দেখা পাওয়া যেতে পারে। হরিণরা পানি খেতে আসে, তো যদি আমরা ওখানে আজকে ওদের দেখা পাই মন্দ হবে না। সো দেখি আজকে আমাদের সেই সৌভাগ্য হয় কিনা। সূর্যের তেজ তখন ম্রিয়মান। আমরা একটা নৌকা নিয়ে আঁকাবাঁকা খাল ধরে এগিয়ে চললাম। উদ্দেশ্য ম্যানগ্রোভের ভিতরে হরিণ দেখা। সমতলে যতদূর চোখ যায়, একদিকে গরু আর মহিষ চষে বেড়াচ্ছে, একদিকে বক খেলা করছে, অন্যদিকে সমুদ্রের পাড়ে এসে হানা দিয়েছে বন। সত্যি এমন নিঝুম সুন্দর প্রকৃতি আপনি নিঝুম দ্বীপ ছাড়া বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। নৌকা থেকে নেমে আমরা 5 মিনিটের মতো হেঁটে এরকম একটা জায়গায় পৌঁছাই, যেটা একটা জলাশয়, যেখানে অ্যাপারেন্টলি বন্যপ্রাণীরা পানি খেতে আসে। আমরা যদিও কোনো হরিণের দেখা পাই না, তবে নিরাশ হলে চলবে না। নিঝুম দ্বীপে এসে হরিণ দেখার এটাই একমাত্র সুযোগ নয়। আমি এখন নিঝুম দ্বীপের বিচে, এতটা তারা আমি আকাশে লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ে না। তারা যদিও আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, সেদিন রাতে আমাদের ক্যাম্পিং এর দৃশ্যটাও ছিল অসাধারণ। যদিও আমাদের হোটেলে রুম নেওয়া ছিল, কিন্তু তাও সারা রাত আমরা আগুনের পাশে টেন্টে আর হ্যামকেই কাটিয়ে দিই। এই বিচটার নাম নামা বাজার বিচ। আপনিও চাইলে এখানে ক্যাম্প করতে পারবেন। আমি ভিডিওর ডিটেলসে কিংবা কমেন্টে আপনাদের এই নিয়ে সকল ইনফরমেশন দিয়ে দিব। সকাল সকাল আমরা ঘুম থেকে আবার উঠে পড়ি সূর্যোদয়টা দেখতে। কোনো কোলাহল নেই, ভিড় বাট্টা নেই, শুধু শান্ত পানি, সবুজ ঘাস, সাদা বক। সারা রাত সমুদ্রের পাশে ক্যাম্পিং করার পর আবার ঘুম থেকে উঠেই এমন দৃশ্য,
এই দিনের সকালটা ছিল আমার জীবনের অন্যতম সুন্দর আর শান্তির একটা সকাল। ভাই, কালকে রাত কেমন লাগলো বলেন? কালকে রাত ভোর দুইটাই তো ভালো গেছে, এরকম রাত চাইলে আর কি পাওয়া সম্ভব না। তানভীর, আমার ছোট্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা হচ্ছে সবচেয়ে সেরা একটা রাত ছিল, কারণ এক্সপিরিয়েন্স অনেক কম। বাহ, আল্লাহর রহমতে কপালটা আজকে মনে হয় বেশ ভালো ছিল। নামাবাজারের পাশেই আমরা একটা জায়গায় দেখা পাই 3টা হরিণের। খোঁজ নিয়ে জানতে পারি এগুলো বন বিভাগের অধীনে রাখা হরিণ, যারা লোকালয়ে থাকে। যদিও আমরা গতকাল বুনো হরিণ দেখতে পারিনি, সেই দুঃখ আজকে ওদেরকে দেখার পর আমরা একেবারেই ভুলে যাই। এবার আমাদের ফেরার পালা। সকাল সকাল অনলাইনে আমি বাসের টিকিটটা কেটে ফেলি, কারণ আজকেই কিন্তু আমরা ঢাকা ফিরে যাচ্ছি। যাওয়ার পথে আমরা নোয়াখালী পর্যন্ত স্পিড বোটে এবং এরপর বাসের রুটে ঢাকা পৌঁছাবো। তবে তার আগে আমরা যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে, যার নাম পালকির চর। এই জায়গাটা আমি আর এক্সপ্লেইন করব না, আপনারা নিজেরাই দেখে নেন। ফিরে আসতে আসতে ভাবছিলাম, একজন বাহিরের মানুষেও একটা এলাকাকে এত কাছে থেকে দেখার, জানার এবং বোঝার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। গত 3 দিনের এক্সপিরিয়েন্স আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেলিং এক্সপিরিয়েন্সেস। হাতিয়ার মানুষ থেকে শুরু করে এখানকার গল্প, এখানকার প্রকৃতি আমাকে শুধুমাত্র আনন্দই দেয়নি, অভিভূত করেছে। বাংলাদেশে এত দারুণ একটা জায়গা রয়েছে যা এখনো সাধারণ মানুষের কাছে অনেকটাই আনসিন, এটা ভাবতেই অবাক লাগে। বাংলাদেশের মাটিতে তাকালে হাতিয়াকে যেমন একাকী একটা দ্বীপ মনে হয়, তার সংগ্রামও তেমনই একাকী ছিল। ট্যুরিজমের দিক থেকে হোক কিংবা ডেভেলপমেন্টের দিক থেকে হাতিয়া নিঃসন্দেহে আরো অনেক বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে। আশা করি খুব শীঘ্রই হাতিয়া তার সেই মর্যাদাটুকু পাবে। बहुत खूबसूरत वीडियो, मतलब लास्ट टाइम कल जो हम लोगों ने वीडियो देखी वाटरफॉल की, अभी तो हम उसकी खूबसूरती से ही बाहर नहीं निकले थे कि हमें इतनी खूबसूरत जगह एक और देखने मिल गई। और आप ये देखो कि ऐसी ऐसी खूबसूरत जगह आपको मिलती हैं, कुदरत के नज़ारे नजर आते हैं कि इंसान की ना अकल हैरान रह आप जाती देखो है। अनसीन ब्यूटी का था, तो वाकई में हमें आज एक नई चीज देखने को मिली है यहाँ पे। और आप देखो कि जिस तरह से हमें चीजें नजर आ रही है, हमें रिवर्स, हमें लेक्स, हमें कैनाल्स, हमें दरख्त नजर आते हैं, इस तरह की चीजें हमें सिर्फ बांग्लादेश में नजर आती है। एग्जैक्टली, बिल्कुल। आप ये देखो कि मतलब कुछ विजुअल्स इस तरह के दिखाए जा रहे थे, खास तौर पे ड्रोन के साथ, कि वो जो एक आपको व्यू नजर आता है ना, कि एक तरफ पानी पानी चल रहा है बीच के साइड के ऊपर, और एक तरफ आपको जंगलात नजर आ रहे हैं, वो बहुत ज्यादा बहुत खूबसूरत बहुत प्यारा है। और खास तौर पे वो जो सी बीच पे गए और एक साइड पे मैंग्रोव फॉरेस्ट दिखा रहे थे, बीच वो में बड़ा प्लेन्स अच्छा। थे और साथ ही बीच आ रहा था, वो बहुत ज्यादा बहुत मुझे तो बहुत अच्छा लगा कि इन्होंने वाइल्ड में कैंपिंग भी बल्कि की। हाँ जी, हाँ, ये भी है। अच्छा, इस तरह की वीडियोस जब हम लोग देखते हैं ना, तो यकीन जाने कि हम लोगों को बहुत ज्यादा एहसास होता है कि एग्जैक्ट लैंग्वेज काश हमें आती होती तो हम और अच्छे से सुनते हैं। अभी तो हम अंदाजे से सुन लेते हैं, थोड़ी चीजों को समझने लगे हैं, तो हमें थोड़ा सा अंदाजा हो जाता है। नाम के बारे में उन्होंने बताया कि एग्जैक्टली नाम कैसे पड़ा इसका तो नहीं पता, लेकिन अगर ड्रोन विजुअल से देखा जाए तो ऊपर से आपको ये आइलैंड जो है वो पूरे का पूरा हाथी की जैसा shape का, नजर elephant आता जैसा है। लगता तो वो है। मैंने फौरन ना, वो हाथिर लेक भी तो है ना, हाथिर झील है, ढाका, बिल्कुल है। तो उसके साथ हाँ वो मैंने रिलेट थोड़ा सा किया, तो मुझे वो थोड़ी समझ आ गई उस चीज की। अच्छा, और फिर जो मैंग्रोव फॉरेस्ट है उसके लिए उन्होंने बताया कि भाई गवर्नमेंट ने भी यहाँ पे बहुत से दरख्त वगैरह लगाए और इसको बीच को उन्होंने सिक्योर कर सिक्योर दिया, बिल्कुल ऐसा ही। तो- आप दूसरा देखिए वाइल्ड लाइफ का देख लें यहाँ पे, कि जिस तरह से हमें डियर्स नजर आए, इतने वो खूबसूरत लग रहे थे। बहुत, उसके और अलावा डियर्स नहीं है, और भी काफी सारे और जानवर हाँ, उन्होंने बताया हाँ कि जी, वहाँ पे बिल्कुल है। है यहाँ बिल्कुल पे। इसी तरह से बात वही है कि बेटा हर जगह की अपनी अपनी कहानियां होती हाँ हैं, लेकिन बात ये कि एग्जैक्टली कहानी क्या थी, उस जगह की स्टोरी क्या थी, क्या हुआ था, वो आपको समझ में नहीं आता। लेकिन जितनी भी जगह यहाँ पे हम लोगों ने देखी, मुझे उसमें एक चीज बहुत ज्यादा अच्छी लगी कि जो वहाँ पे एजुकेशन का उन्होंने पूरा एक बिल्कुल, system हाँ जी, बनाया हाई हुआ स्कूल है। वगैरह है वहाँ पे, और बड़े अच्छे से आप ये देखिए उन्होंने लिटरेसी रेट अपना इंक्रीज करने के लिए पढ़ाई को प्रेफर किया है, प्रेफर किया ताकि बस। इन फ्यूचर वहाँ पर डेवलपमेंट्स हो। एग्जैक्टली हाँ। बिल्कुल इसी तरह से है। अ वंडरफुल वीडियो, बहुत खूबसूरत जगह, और इस तरह की जगह देख के ना यकीन जाने के दिल से अल्लाह का शुक्र निकलता है कि बिल्कुल। बांग्लादेश को अल्लाह ताला ने कितनी कितना नेमतों से खूबसूरत नवाजा है। मतलब कहने को हम एक बार कह सकते हैं कि पानी पानी है हर तरफ, लेकिन पानी पानी के पानी में साथ जो नेमतें खूबसूरती कितनी है वो आपको यहाँ पे नजर आती हैं। बहुत खूबसूरत वीडियो। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आपसे अगली वीडियो पर, तब बहुत ख्याल रखिए।